স্বল্প বুদ্ধি, মেধা, কমিউনিকেশন, ট্রেড অ্যান্ড বার্টারের প্ল্যানেট মার্কারি আগামী 24শে জানুয়ারি থেকে তার রাশি পরিবর্তন করছে এবং পরবর্তী প্রায় 16 দিনের জন্য বুধ মকর রাশিতে, অর্থাৎ যে রাশি জাস্টিস অর্থাৎ ন্যায়, ন্যায় বিচার, ন্যায় গঠন তথা ন্যায় শাস্ত্র, অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, কোয়ালিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, দ্য কনসেন্ট্রেশন অফ পাওয়ার, সেই ঘরে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু টাইমিংটা বলে দেব। তো বুধ আগামী 24 তারিখ সে তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ ধনু রাশি থেকে রবির নক্ষত্রকে সাথে নিয়ে বুধ 24/1/2025 সন্ধ্যেবেলা 5:26 মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিতে 3টে নক্ষত্র, রবির নক্ষত্রের 3টে চরণ, অর্থাৎ উত্তরাষাঢ়া নক্ষত্রের 2য় থেকে 4র্থ চরণ, তারপরে শ্রবণা নক্ষত্রের 4টে চরণ 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের 2টো চরণ এখানে রয়েছে। যদি নবাংশ হিসাবে বলেন তাহলে সেটা মকর থেকে কন্যা পর্যন্ত এর বিস্তার আছে। তো বুধ প্রথমে মকর রাশিতে প্রবেশ করেই বর্গোত্তম হবে প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ রবির নক্ষত্রের 2য় চরণে। তারপরে সে কুম্ভ রাশির নবাংশে যাবে, তারপরে মীন রাশির নবাংশে যাবে, রবির নক্ষত্র ত্যাগ করে শ্রবণা নক্ষত্রে যাবে। শ্রবণা নক্ষত্রের বিস্তার নবাংশ অনুসারে সেটা মেষ থেকে কর্কট পর্যন্ত, অর্থাৎ মকর রাশির ডিগ্রি থেকে ধরলে সেটা 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। তারপরে ধনিষ্ঠা নক্ষত্র, মকরে 2টো চরণ আছে এবং কুম্ভে 2টো চরণ আছে। তো মকরের 2টো চরণ যথাক্রমে সিংহ এবং কন্যা রাশি। এই হচ্ছে তার সার্বিক এখানে ডিভিশন। তো আমি প্রথমে উত্তরাষাঢ়া নক্ষত্রে কতক্ষণ থাকবে সেটা বলে দিই। সেটা হচ্ছে 30/1/2025 রাত্রি 9:57 পর্যন্ত, অর্থাৎ বুধ এই সময়ের পরে 10 ডিগ্রি অনওয়ার্ডস যাবে। তারপরে শ্রবণা নক্ষত্রে থাকবে 7/2/2025, অর্থাৎ 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত থাকবে। 7/2/2025 বিকেলবেলা 5:18 পর্যন্ত। তারপরে বুধ ঢুকে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের 2টো চরণে বুধ থাকবে 11/2/2025 বেলা 12:40 পর্যন্ত। তারপরে বুধ ধনিষ্ঠা নক্ষত্রের 3য় চরণকে সাথে করে নিয়ে, অর্থাৎ তুলা রাশির নবাংশকে কেন্দ্র করে সে কুম্ভের ঘরে প্রবেশ করবে। তো সেটা আমাদের আলোচনার আজকে বিষয়বস্তু না। তো আমি আপনাদের টাইম ডিভিশনটা বলে দিলাম। টাইম ডিভিশনের পরে যে অংশ নিয়ে বলবো সেটা হচ্ছে সার্বিক প্ল্যানেটের সাপেক্ষে এই মুহূর্তে বুধের অবস্থান। দেখুন 24 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মোটামুটি 16 দিন বুধ যতক্ষণ মকরে থাকবে, এখানে রবির সাথে বুধ একত্রে অবস্থান করবে এবং বুধ প্রথমে বেরিয়ে যাবে দ্রুত গতি নিয়ে, রবির আগে অনেকটা বেরিয়ে যাবে। তো রবি এই ঘরে প্রবেশ করে গেছে মকর সংক্রান্তির দিনে, মকর মানে গত পরশু দিন, আমি 16 তারিখ আজকে অনুষ্ঠান করছি, তো পরশু দিন প্রবেশ করে গেছে এবং বুধের থেকে কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু মোটামুটি হাফ অফ দ্য মান্থ মানে মকর আমাদের মাঘ মাস যেটাকে বলা যায় তার হাফ অফ দ্য মান্থ যেতে যেতে বুধ রবিকে ক্রস করে যাবে। বহু মানুষ বুধাদিত্য যোগ নিয়ে প্রশ্ন করেছে। সারা বছরে অন্তত কিছু না করেও 14 থেকে 15 বার বুধাদিত্য যোগ হয়। এটা একটা খুব সাধারণ যোগ। 100টা হরোস্কোপ যদি ওপেন করা যায় তাহলে দেখা যাবে 85টা হরোস্কোপই রয়েছে, কারণ বুধ এবং
রবি 28 ডিগ্রির আগে পিছে যেতে পারে না কখনো। তো এরা দুজনে সবসময় কাছাকাছি থাকে, খুব রেয়ার ক্ষেত্রে একটা ঘর বাদ করে বেরিয়ে যায়। এই ঘরের প্রভাব যে খুব বেশি মাত্রায় পড়বে তা নয়, যদিও মঙ্গলের দৃষ্টি থাকার জন্য রবির কিছুটা এফিকেসি বৃদ্ধি পাবে, যেটা আমি অলরেডি আলোচনা করেছি, এবং বুধের কিছু ম্যাল এফেক্ট এখানে তৈরি হবে। উই আর জাস্ট গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাল ইফেক্টস। অর্থাৎ এখানে কি দেয় বুধ, এখানে নর্মালি যে ফলটা প্রদান করে সেটা হচ্ছে, দেখুন বুধকে প্রথম অনেকবার আলোচনা করেছি। ফার্স্ট অফ অল বলে দিই, বুধ ইজ দ্য প্ল্যানেট অফ কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন, খুব নিঃস্বার্থ কমিউনিকেশনের কারক। কালপুরুষের তৃতীয় এবং ষষ্ঠ এবং দ্বিতীয় ভাবের পঞ্চম ভাব, অর্থাৎ বাণী ভাবের যতটা উন্নতিকরণ সেটা করা যায়, এবং সেটা তার তুঙ্গস্থান, মূল ত্রিকোণ অংশ। সেই হিসাবে সে তার ন্যাচারাল বাণী বা রাজার যে প্রোক্লামেটর, তার কাজ বুধ করে থাকে। অর্থাৎ রবির মূল ত্রিকোণে দ্বিতীয় ঘরে বুধ অবস্থান করে, সেটা বুধের এক্সল্টেড এবং মূল ত্রিকোণ দুটোই একসাথে। এবং তার চতুর্থ সপ্তম বৃহস্পতির ঘর। তো বুধের যে বাণী থাকে, সেই বাণীর মধ্যে বৃহস্পতির এন্টায়ার নলেজটাকে সে গ্যাদার করতে পারে। যদি বৃহস্পতি ছকে বলবত্তা থাকে এবং শনি মাঝারি লেভেলের বল থাকে, তাহলে সে যে কথা তার মাধ্যমে সে তার নলেজকে স্প্রেড করতে পারে, এটা বেসিক। এবং কন্যা রাশি, সেই জন্য বেসিক নলেজের ঘর বলা হয়। তো যাই হোক, বুধ আমাদের, বুধের যে কারকতা সেটা হচ্ছে কমিউনিকেশন। আমাদের শরীরের যেরকম নার্ভাস কমিউনিকেশন, আমি হাত নাড়াচ্ছি, মস্তিষ্ক নির্দেশ দিচ্ছে, আমার হাত নড়ছে, মুখ নড়ছে, তো মাথার মধ্যে প্রিপারেশন হচ্ছে কথা, সেটা মুখ দিয়ে বেরিয়ে আসছে। তো এভরিথিং বিং, এর যে কার্যপ্রণালী, এর যে ফাংশনারিজটা আছে, দিস ফাংশনারিজ বিং কন্ট্রোলড বাই দি মার্কারি। এবং তার সাথে আমাদের শরীরে, যাকে আমরা কি বলি, যে লিকুইড কোঅর্ডিনেটিং এজেন্ট, যাকে আমরা ব্লাড বলি বা লিম্ফ বলি, লসিকা বলি, যারা আমাদের শরীরের খাদ্য, শ্বাসবায়ু, উৎসেচক, হরমোন, ভিটামিন বা অন্যান্য যত রকম প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বডিকে চালানোর জন্য যে সমস্ত উপাদান দরকার হয়, তা প্রত্যেকটা কোষে কোষে পরিবাহিত করে রক্ত এবং লসিকার দ্বারা। এবং সেখান থেকে যে বর্জ্য পদার্থ, সেটা আবার বহন করে নিয়ে আসে। এই যে টোটাল ফাংশনারিজটা, কোঅর্ডিনেশন, এই ফাংশনারিজটা টোটালি গভর্নড হয় বুধের দ্বারা। যে কোনো রকম, আপনি কোনো, আমি বলছি আপনি শুনছেন, তো একটা তথ্যের আদান প্রদান হচ্ছে, বিং কন্ট্রোলড বাই দ্য মার্কারি। মার্কারিকে বেসিক কোঅর্ডিনেশন বলা হয়। মার্কারির কারকতা যদি বলেন, তাহলে সেটা একদম বাচ্চাবেলায় এর কারকতা থাকে, সেই জন্য মার্কারিকে অনেক ক্ষেত্রে ইউনাক বলা হয়। কিন্তু কারণ বাচ্চাবেলায় তার কোনো জেন্ডার, কোনো ডিফারেন্স এরকম কিছু থাকে না। বাচ্চা মানে সে বাচ্চা, 10-12 বছর পর্যন্ত তার ব্যাপারটা মধ্যে কোনো সেরকম কোনো লিঙ্গভেদ কিছুই থাকে না। আবার একটা মানুষ বয়সের পরে, মোটামুটি 62-65 বছরের পরেও তার সেটার খুব একটা গুরুত্ব থাকে না। তখন সে কারুর দাদু ঠাকুমা, দিদা দাদু বা বড় জ্যাঠা জেঠিমা এরকম পর্যায়ে চলে আসে, যখনও সে কিন্তু তার যে জেন্ডার তার বাইরে চলে যায়। কারণ সেক্ষেত্রে তার সম্মান, তার জ্ঞান, তার কাঠামোগত যে ক্ষমতা প্রদান করা, সেইগুলোর জায়গায় প্রধানভাবে সেখানে রিপ্রেজেন্ট করে। তো এখানে লিঙ্গটা গুরুত্বপূর্ণ নয়, সেই কারণে বুধকে অনেক ক্ষেত্রে ইউনাক কথাটা বলা হয়। কিন্তু বুধ কিন্তু ইউনাক নয়, বুধ ইজ আ মেল প্ল্যানেট। শনিকেও বলা হয় অতিবৃদ্ধের কারণে, একই কারণ, কিন্তু কেউ এখানে ইউনাক নয়। তো বুধের যে কারকতা থাকে, সেটা 1 বছর থেকে 10 বছর পর্যন্ত, 10 মানে আর্লি চাইল্ডহুড ফেজ, ছেলেদের ক্ষেত্রে মোটামুটি 13-14, মেয়েদের ক্ষেত্রে মোটামুটি 12 থেকে 14 পর্যন্ত কাজ করে। অ্যাডলোসেন্ট গ্রোথে এসে গেলে বুধ আস্তে আস্তে ডাইলিউট হয়ে যায় এবং শুক্র সেখানে অ্যাক্টিভেটেড হয়ে যায়, আমাদের জীবনের পরিচর্যা অনুসারে যেটা হয় আর কি। তো
আবার এই বুধ কার্যকরী হয় মোটামুটি 65-66 বছরের পর থেকে জীবনের শেষ ভাগ পর্যন্ত। আপনি যে দশায় থাকুন সেই সময় বুধ কিন্তু গেটিং অ্যাক্টিভেটেড। যদি সেটা না হয়, অর্থাৎ 70-75 বছরের দাদু বা দাদামশাই যদি তখন এমন কিছু রোল প্লে করে যেটা সেই বয়স বা সেই প্রাধান্য মানে সে তার সাথে সাধুর্যপূর্ণ নয়, তাহলে সেটা অ্যাজ পার শাস্ত্র সেটা বিকৃতির লক্ষণ। ঠিক আছে, কোনো একটা পালাকাণ্ড বা কোনো নাটক কিছুতে সে কোনো ভাব প্রকাশ করলো, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। তার যদি সেটা রুটিন কার্যপ্রণালীর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটু দেখে নেওয়ার দরকার আছে আর কি। যাই হোক, তো বুধ সেই কারকতাই প্রদান করে এবং মানুষের জীবনে শনি যখন থার্ড টাইম তাকে রোল করে বেরিয়ে যায়, অর্থাৎ জন্মকালীন শনি 28 থেকে 30 বছর পর্যন্ত শনি এবং মোটামুটি 58 থেকে প্রায় 60 বছরের 3-4 মাস আগে পর্যন্ত স্যাটার্ন থার্ড টাইম যখন ক্রস করে বেরিয়ে যায়, মানে সুপার ইম্পোজিশন হয়ে যায়, তারপরে কিন্তু মানুষের নর্মালি স্থিতবী হয়ে যাওয়ার কারণ, মানে সেডিমেন্টেড হয়ে যাওয়ার কারণ। কোনো মানুষের মধ্যে যদি তমগুণী তেজ, মানে আমাদের দুরকম তেজ হয়, দুরকম রাগ হয়। একটা হচ্ছে মানে কামজনিত ক্রোধ, যেটা আমাদের কামনা সেটা ফুলফিলমেন্ট হলো না, সেখান থেকে এক ধরনের ক্রোধের জন্ম নেয়। আর একটা হচ্ছে ধর্মক্রোধ। এই দুটো ডিফারেন্ট। কামজনিত কোনো ক্রোধ যদি জন্ম নেয় সেটা বিকৃতির লক্ষণ। তো বুধ সেখানে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এটাকে সাপ্রেশন বা এটাকে এটা বাচ্চাবেলার সাথে। সেই জন্য দেখবেন যে অনেক সময় আমাদের শাস্ত্রেও আছে বা বিভিন্ন বইপত্রেও আপনারা অনেকে পড়েছেন যে নাতি নাতনিকে দাদু ঠাকুমা বা দাদু দিদার মানে একদম চাইল্ডহুড ফেজ বলা হয়, তারা যেন একটা ছোটবেলা দেখতে পায়। তার ফলে তাদের মধ্যে দেখবেন যে 80% ক্ষেত্রেই তাদের মধ্যে যোগসূত্র বা কোঅর্ডিনেশনটা ন্যাচারালি খুব ভালো হয়। এটা কিন্তু বুধ খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ও বুধের ফেজে রয়েছে, মানে বুধের যে গুণাবলীর মধ্যে বুধ খুব সরল, সেই জন্য বুধকে খুব দ্রুত ট্যাম্পার করা যায়। যে মানুষ যত সরল তাকে দ্রুত সপথে বা বিপথে দুটোতেই চালিত করা যায়। একটা বাচ্চা যদি উৎকৃষ্ট এনভায়রনমেন্ট পায় তাহলে তার উৎকৃষ্টতা বৃদ্ধি পাবে, ঠিক উল্টোটা হলে উল্টোটাও বৃদ্ধি পাবে। ঠিক সেরকমই আর্লি চাইল্ড মানে ফেজে মানুষের যখন শেষের দিকের জীবনে 65+, তখন কিন্তু মানুষের সেটা আবার রিভাইভ করে, ফলে সে প্রাইমারি এজের সাথে সে খুব ভালো কোঅর্ডিনেশন তৈরি করতে পারে। এটাও একটা কাজ। বুধ আমাদের ইএনটিকে দেখে। আমাদের দেখুন আমরা মোরলেস আমরা যে থ্রট, মানে এখানে আমাদের ভোকাল কর্ড আছে যার মাধ্যমে কথা বলছি, তো চোখ দিয়ে দেখছেন আর কান দিয়ে শুনছেন, তো এই তিনটেই কিন্তু আমাদের কোঅর্ডিনেটিং এজেন্ট। আপনি বলতে পারেন যে ত্বকও কোঅর্ডিনেটিং এজেন্ট, কিন্তু ত্বক কিন্তু সবসময় যে সব কিছুকে প্রপারলি ডিটারমাইন করতে পারে সেটা নয়। এই জন্য কেতুর ক্ষেত্রে ত্বকের প্রাধান্যটা বেশি থাকে, কারণ কেতুর অন্যান্য ইন্দ্রিয় সেখানে থাকে না। তো যাই হোক, তো আমাদের এই তিনটে অর্গানের মাধ্যমে, মনে করুন আমি বলছি, আপনি শুনছেন, আপনি ফোনটাকে উল্টো করে রাখলেও আমার কথাটা শুনতে পাবেন। তো এই যে কোঅর্ডিনেশনের আদান প্রদান হচ্ছে, অর্থাৎ আপনি রিসিভ করছেন, এই পুরো কার্যপ্রণালী বিং কন্ট্রোল বাই বুধ। ট্রেড অ্যান্ড বার্টার, যত ব্যবসা বাণিজ্য, কমিউনিকেশন, ধরুন কেউ বিক্রি করছে কেউ কিনছে, আগে বিনিময় প্রথা ছিল, দুজনের সেম লেভেলের যদি নিডস অকারেন্স না হতো, আমি চাল তৈরি করছি, একজন মনে করুন যে কোনোভাবে অন্য কোনো দ্রব্য তৈরি করছে, তো দুজনের মধ্যে একটা পরিপূরক যদি নিডস তৈরি না হতো তাহলে বিনিময় প্রথা ঘটতো না। কিন্তু এখন কমন প্রোডাক্ট হিসাবে পয়সা চলে এসেছে, তো পয়সার বিনিময়ে আমরা সেটা দুজনেই একই জিনিসকে ক্রয় করে নিচ্ছি, বিনিময় প্রথা উঠে গেছে। কিন্তু ট্রেড অ্যান্ড বার্টার যাই বলুন না কেন, বর্তমান যুগের অর্থের দ্বারা ট্রেড, সমস্ত কিছু
বিং কন্ট্রোলড বাই বুধ, কারণ এখানে কমিউনিকেশন গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীর পয়সার ভ্যালুয়েশন একরকম না। এখানে পয়সার ভ্যালুয়েশনের ডিফারেন্স রয়েছে। অনেক রাষ্ট্র অনেক সময় বিভিন্ন অর্থনৈতিক কারণে ডিভ্যালুয়েশন করে, অনেক কারণ আছে, ইনফ্লেশন তৈরি করে স্লাইটলি যাতে একটা গ্রোথ আসে। তো এখানে অনেক কিছু কোঅর্ডিনেশনের সাথে যুক্ত। কারণ বুধের থেকে যদি মিথুনকে দেখেন প্রথম বুধ, তাহলে সেই বুধের মূল ত্রিকোণের থেকে 10th হাউস, আর মিথুনের থেকে 10th হাউস হচ্ছে বৃহস্পতি। তো বৃহস্পতি এবং চন্দ্র দ্য ফ্লো অফ মানিকে দর্শায়, আর শুক্র দর্শায় কতটা অংশ দিয়ে ফ্লো করছে, অর্থাৎ সেটা সেই জলটা কি একটা বড় পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে না সেটা একটা ছোট পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে কত কোয়ান্টাম মানি ফ্লো হচ্ছে। যদি এরকম কোনো হিসেব থাকে তাহলে সেই হিসেবটা হচ্ছে শুক্র, আর যে ফ্লোয়িংটা হচ্ছে এটা হচ্ছে চন্দ্র এবং বৃহস্পতি। তো সেই কারণে কি হয়, বুধ এই 10th হাউসটাকে কন্ট্রোল করে টোটালি। বুধের কর্মস্থানটা বিং কন্ট্রোল বাই দ্য মীন রাশি, যেখানে শুক্র এক্সল্টেড হয়। এটা আগামী কিছুদিন বাদে 4 মাসের জন্য শুক্র ঢুকছে, আমি কয়েকদিন বাদে আলোচনা করে দেবো, তখন বুঝতে পারবে যে কিরকম টাইপের ফল সেখানে প্রদান করে। তো বুধের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। সারা পৃথিবীর শেয়ার ইন্ডেক্স আছে, আমাদের দেশে আছে সেন্সেক্স আছে, নিফটি আছে, তো তার কতটা বিনিয়োগ হচ্ছে, কতটা উইথড্র হচ্ছে, সমস্ত কিছু বিং কন্ট্রোলড বাই মার্কারি। শুধু কি মার্কারি, মার্কারি হচ্ছে এখানে হাতা খুন্তিটা। আমরা হাত দিয়ে রান্না করি না এই কারণে, কারণ হাতে গরম লাগে বলে, সেই কারণে আমরা হাতা খুন্তি ইউজ করি, সাঁড়াশি দিয়ে ধরি। তো সেই হাতটা যেটা, সেই হাতটা হচ্ছে বৃহস্পতি। আর যে এক্সিকিউটিভ, যে ওখানে নেমে কাজ করছে একেবারে ফিল্ডে নেমে, সে হচ্ছে বুধ। এই দুজনের কম্বিনেশনের উপরে টোটাল ইকোনমিক ফ্লোটা দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, এইখানে বুধ যখন প্রবেশ করে তখন বুধের মধ্যে না অনেক বেশি, যেহেতু এই রুমটা ইজ এ রুম অফ ন্যায় নীতি, কোনো অসংখ্য মানুষের প্রতি কোনো কারণে জ্ঞাতে অজ্ঞাতে কোনো অপরাধ সংগঠিত হয়েছে, কোনো ভয়ানক অপরাধ হয়েছে, কোনো জেনোসাইড হয়েছে, হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে এখনো দেখবেন সাজা হয়, ভয়ানক রকম তাদের প্রতি মানে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে। তো এই ধরনের যে ঘটনা, এখানে অনেক মানুষের ইনভলভমেন্ট আছে, যার সমস্ত কিছু চলে গেছে সেখানে। এই ধরনের খুব কঠিন যে প্রশাসনিক তথা জুডিশিয়াল যে ডিসিশন এখানে নিতে হয়, তো সেই ধরনের প্রভূত ডিসিশন নেওয়া এবং খুব স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার ঘর হচ্ছে মকর। মকর হচ্ছে কালপুরুষের 10th হাউস এবং রবি থেকে 6th হাউস। তো রাজার যত এনিমি আছে, যত রকম, তাদের সবাইকে, রাজার এনিমি মানে রাষ্ট্রের এনিমি, কিন্তু মনে রাখবেন রাজা মানে দ্য প্রতিনিধি অফ অল দ্য পিপল, অল দ্য সাবজেক্টস। তার কোনো ব্যক্তিগত এনিমি থাকুক বা না থাকুক সেটা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ সে রাষ্ট্রের এনিমি। সুতরাং সেই এনিমিকে প্রপারলি তার প্রসিকিউশন করা এবং তাকে ন্যায়পূর্বক সাজা দেওয়া যদি সে অপরাধ করে থাকে, সেই ঘর হচ্ছে, এবং সেই জন্য স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন টু বি টেকেন। এবং রাজার যে সেনাপতি, যিনি রাজাকে বলবত্তা বা প্রধান, তার যে সাপোর্ট প্রদান করে, সে এখানে সে তুঙ্গ হয়, সব থেকে বেশি বলি হয়, সে এনার্জেটিক হয়, এবং সে ওয়েল ব্যালেন্সড মাইন্ডে সে খুব স্ট্র্যাটেজিক্যালি কাজ করতে পারে। দিস রুম ইজ অলসো ট্রিটেড টু বি অ্যাজ আ স্ট্র্যাটেজিক রুম, ভীষণ এবং খুব ডিপ্লোম্যাটিক রুম অলসো। ডিপ্লোম্যাটিদের থেকেও ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডেকোরেটেড রুম। খুব আগে থেকে প্ল্যান করে চিন্তা করে কোনো কাজ যারা করে, খুব প্রিসাইজ, যাদের একদম টার্গেট যারা হিট করবার চেষ্টা করে, তাদের ক্ষেত্রে হচ্ছে মকর সবসময়। সেই জন্য মকরের কার্যপ্রণালী বা ক্ষমতা
অনেক বেশি। অনেকবার আমি আমার আলোচনা যারা অনেক দিন ধরে শোনেন তারা হয়তো শুনেছেন ব্যাপারটা। তো এখানে বুধ প্রবেশ করার মাত্র বুধের না একটু এজ হয়ে যায়, মানে অনেক বাচ্চা দেখবেন খুব ছোটবেলায় বিভিন্ন পারিপার্শ্বিক কারণে একটু একটু পাকা হয়ে যায়, যাকে আমরা কাঁচা ভাষায় বলি। পাকা মানে কিন্তু আমি নেগেটিভ অর্থে বলছি না, সে দুটো সিনেমা আর্টিস্টের গল্প করছে বা সে দুটো ধরুন বর্তমান যুগের গান গেয়ে নাচছে এরকম টাইপের নয়, সে অনেক জ্ঞানের কথা বলতে পারে, সেটাকে আমি নেগেটিভ অর্থে বললাম। যেমন আমার এক গুরু ভাইয়ের ছেলে আছেন, তিনি 7 বছর বয়সে অলমোস্ট তার শ্রীমদ্ ভগবদ গীতা প্রায় অলমোস্ট মুখস্থ, সে 577টা শ্লোক গড় করে বলতে পারে। এটাকে পাকা বলা যায় না, এটা হচ্ছে মানে ভগবানের অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে। কিন্তু বহু বাচ্চা আছে সেটা বুঝলেও সেটা প্রপার ইন্টারপ্রিটেশনটা করতে পারে না। ইন্টারপ্রিটেশন করার সময় মনে হয় মানে যেহেতু সে আয়তনে আকারে ছোট, আমরা তাকে বলি বাবা কি পাকা পাকা কথা বলছে, এটা খুব ন্যাচারাল বলা হয়। তো বুধ এখানে এসে প্রবেশ করার মধ্যে বুধের মধ্যে বার্ধক্য আসে, অর্থাৎ শিশু দেহে একটা বেশ এজেড বা একটা ম্যাচিওর্ড মস্তিষ্ক আসে। তার ফলে বুধ হচ্ছে আমাদের কমিউনিকেশন এবং বুধ হচ্ছে আমাদের কোঅর্ডিনেশন, ফলে কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশনের মধ্যে অনেক বেশি ম্যাচিওর্ড ফুড স্টেপ এখান থেকে পাওয়া যায়। যে আমাদের মনে করুন ফরেন পলিসিতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বার্তা প্রদান করছি সারা বিশ্বব্যাপী, বা কোনো একটা দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক কোনো আলোচনায় বা কোনো একটা সংস্থার মধ্যে আলোচনা হচ্ছে, সেখানে আমাদের দেশ বা পৃথিবীর কোনো দেশ সেখানে পার্টিসিপেট করছে। আমাদের দেশ এই কারণে বলছি, মকর আমাদের প্রধান অ্যাসেন্ডিং লর্ড আর কি, অ্যাজ পার মহর্ষি বারাহমির। তো সেই হিসাবে তার কাছে যখন তার মাথার মধ্যে যখন এসে প্রবেশ করছে, তখন তার চিন্তাধারা সব কিছুর মধ্যে অত্যন্ত ম্যাচুরিটি বেড়ে যাবে এবং তার দ্বিতীয় স্থানে শনি রয়েছে। সুতরাং তার কথাবার্তার মধ্যে প্রাজ্ঞতা, বিজ্ঞতা এবং অনেক ম্যাচিওর্ড বা অনেক বেশি দূর চিন্তা করে কথা বলবার মানসিকতা এখানে তৈরি হবে এবং কথা বলার মধ্যে খুব খুব দৃঢ়তা কিন্তু সফট, তার সাথে অনেক বেশি মানে যেটাকে কনভিকশন বলা হয় সেটা থাকবে এবং সার্বিক, সেটা কখনো কোনো ব্যক্তির স্বার্থ হয় না। মকর কখনো ব্যক্তির স্বার্থ দেখে কাজ করে না, এটা মকরের সব থেকে প্লাস পয়েন্ট। মকর যখন ব্যক্তি স্বার্থ দেখে কাজ করবে তখন বুঝবেন তার স্যাটার্ন অত্যন্ত দুর্বল রয়েছে, মানে খুব নিম্নমানের দুর্বলতা আছে তার, যখন সে নিজের বাইরে কিছু কথা বলবে না। তো সেটার তো অনেক রকম পজিটিভ পজিটিভ কিছুই নেই, নেগেটিভ জায়গা থেকে যায় কিছু। যাই হোক, এখানে কি হবে, খুব রিয়েলিস্টিক, খুব প্র্যাকটিক্যাল, স্ট্রেট ফরওয়ার্ড বাট ভেরি ডিপ্লোম্যাটিক, ভেরি স্ট্র্যাটেজিক, very high degree or eccentricity of intelligence to be endowed upon over. তো এখানে বিশেষত কোনো ফরেন পলিসি, কোনো ইন্টারন্যাশনাল ট্রেড বা ইন্টারনাল কোনো ট্রেড, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ জিনিসের উপর ট্যাক্সেশন করা হচ্ছে বা কাউকে এক্সেম্পট করা হচ্ছে, এরকম ক্ষেত্রে খুব লং টার্ম চিন্তা, বা ধরুন আইনগত ক্ষেত্রে মকরের ঘর হচ্ছে দ্য রুম অফ ল। দেখুন, শত্রুকে পানিশমেন্ট দেওয়ার ঘর, সেটা কখনো আনলফুল হতে পারে না, ঠিক আছে। পৃথিবীর চরম থেকে চরম শত্রুকেও যখন বিচার হয় তখন তার একজন কাউন্সিল কিন্তু থাকে, সে যদি পয়সা দিয়ে না রাখতে পারে তবে যে কোর্টে বিচার হচ্ছে তারা তাকে সেটা দিয়ে দেয়, কারণ ওভাবে কোনোদিন একপাক্ষিক বিচার করা যায় না, বিশেষত ক্রিমিনাল বিচারের ক্ষেত্রে তো কখনো সম্ভব নয়। দুজনেরই কথা শুনতে হবে, যতই অন্যায় করে থাকুন না কেন, সেই সংশ্লিষ্ট মানে অপরাধী হিসাবে যাকে ধরা হয়েছে আর কি। তো সেটা কিন্তু সারা পৃথিবীর জন্যই প্রিভেইলিং। তো সেই জন্য এটা হচ্ছে ল মেকিং একটা রুম, এবং এখানে কোনোদিন আইনের কোনোদিন অপপ্রয়োগ হয় না এই ঘরে।
তো সেই হিসাবে মানে যখনই দেখা যাবে যে এই ধরনের কাজকর্ম হচ্ছে, সেটা অ্যাজ পার ল বা ল এর ক্ষেত্রেও যদি কোনো লুফোলস থাকে বা যদি কোনো অ্যামেন্ডমেন্টের দরকার হয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায়, সেই ধরনের কাজও কিন্তু করা হতে পারে, সেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও করা হতে পারে। এবং দেখবেন এইখানে বুধ প্রবেশ করা মাত্র পৃথিবীর যারা শক্তিধর দেশ আছে, মোটামুটি 5টা দেশের মধ্যে আমাদের দেশও আছে, তাদের থেকে এমন কিছু ধরুন পলিসি প্ল্যানিং এর ক্ষেত্রে, অন্তত জনসাধারণের বেটারমেন্টের জন্য লাইফে এমন কিছু প্রিন্সিপাল বা নীতি সেখানে প্রণীত হওয়ার জন্য জায়গা তৈরি হবে, যেটা কিন্তু বেশ অনেক দিন ধরে মনে হবে পেন্ডিং রয়েছে। বৃহস্পতিটা ডাইরেক্ট থাকলে আরও বেটার হতো, তো বৃহস্পতিটা এখন অলমোস্ট মানে বুধ যখন প্রবেশ করবে 24 তারিখ, তখন ও প্রায় স্ট্যাটিক স্টেটে চলে আসবে। মানে 24 তারিখ ও ঢুকবে, তার 10 দিনের প্লাস ও ডাইরেক্ট হবে, তো এই লাস্ট 10 দিনে ওর মুভমেন্ট থাকবে 25 মিনিটের মতন। তো সেই দিক থেকে এইটা একটা নেগেটিভ অর্থে বলা যায়, কিন্তু তবুও তার ফল কিন্তু দেবে, কারণ বুধ যেখানে আসবে সেখান থেকে 5th 9th কম্বিনেশনে বৃহস্পতি থাকবে। গন্ডগোল করবে রাহু এবং শুক্র। যে গন্ডগোলটা করবে সেটা হচ্ছে প্রচুর ধরুন একটা কোনো প্রপার ডিসিশন দেওয়া হলো, সে কোনো আন্তর্জাতিক কোনো ট্রেডের ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, যেটা অধিকাংশ মানুষের বেনিফিটের জন্য ব্যয়িত হয়, কিন্তু সেটা না যখন লোয়ার লেভেলে আসবে, অর্থাৎ আমাদের মতন জনসাধারণের কাছে বিভিন্ন সংবাদ মাধ্যম, নিউজ পোর্টাল এর মাধ্যমেই তো আমরা জানতে পারি ঘটনাগুলো, আসবে, আসার মধ্যে না কিছু ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হওয়ার প্রবণতাই বেশি, কারণ যেহেতু রাহু আছে সেহেতু খবরটার মধ্যে কিছুটা ডিস্টরশন হতে পারে, তার ফলে খবর বিকামস এ রিউমার, যার ফলে মানুষের মধ্যে কিছু ভীতির সঞ্চার হতে পারে। এরকম আপনারা কিছুদিন আগে দেখেছেন যে এই জীবাণু নিয়ে একটা গন্ডগোল হচ্ছিল, আমি তখন একটা অনুষ্ঠানে বলেছিলাম যে এই মুহূর্তে সেরকম যোগের সম্ভাবনা অলমোস্ট নেই, ভগবান চাইলে যে কোনো সময় ভালো সময়েও গন্ডগোল করিয়ে দিতে পারে, যদি তিনি মনে করেন যে করানোর দরকার আছে, কারণ তিনি চূড়ান্ত অতীত আর অসীম বর্তমানকে দেখতে পান, সুতরাং তার দ্বারা সংগঠিত কোনো কার্য তিনি অনেক কিছু চিন্তা করেই করবেন। কিন্তু আমাদের এই ছোট্ট সৌরজগতের মধ্যে পরিসরে যতটুকু আমরা বিচার করবার ক্ষমতা পেয়েছি, টোটাল যে ক্ষমতা তার ধরুন 1% আমরা ব্যয় করতে পারি, আমাদের যা লেভেল অফ ইন্টেলিজেন্স, অন্তত আমার, তো সেক্ষেত্রে যতটুকু করতে পারি সেক্ষেত্রে সেটা হচ্ছিল না। যাই হোক, সেটা মার্চ মাসের 2-3 তারিখের পর থেকে এপ্রিল মাসের 18 তারিখ পর্যন্ত একটু আবার আসতে পারে, কিন্তু সেটা নিয়ে বড় কিছু চিন্তার ব্যাপার নেই। যাই হোক, বুধ এখানে বাচক ধর্ম খুব লিমিটেড বলে, খুব রিয়েলিস্টিক অ্যাপ্রোচ থাকে, সময় নষ্ট করে না, পয়েন্টে চলে যায় একদম সরাসরি এবং পয়েন্ট ভিত্তিক কথা বলে। তবে তথ্য যখন প্রোভাইড করা হয়, তথ্য প্রোভাইড করার ক্ষেত্রে যেহেতু স্ট্র্যাটেজিক ফরমেশনটা খুব বেশি থাকে, ফলে অনেক ক্ষেত্রে অ্যাম্বিগুইটি থাকে এবং এটা কিন্তু ইন্টেনশনালি করা হয়। এবং যেহেতু শনি দ্বিতীয় আছে এবং শনি বৃহস্পতির নক্ষত্রে আছে এবং নবাংশে স্যাটার্ন এখন মঙ্গলের ঘরে এবং শুক্রের ঘরে থাকবে, যেটা বুধের মূল ত্রিকোণ থেকে যথাক্রমে অষ্টম এবং নবম, তার ফলে প্রাথমিক 12 দিন অনেক তথ্য সহজে রিভিল হবে না, বা যেটা বলবে সেটা অ্যাকচুয়ালি ঘটবে না, আর যেটা ঘটবে সেটা অনেকটা পরে বোঝা যাবে। পরে 2-3 তারিখের পর থেকে সেটা আরও বেটার বোঝা যাবে। ফেব্রুয়ারি 2 তারিখ গেস্টারের মাধ্যমে কথা বলে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক কিছু টার্মস আছে তার মাধ্যমে কথা বলবার চেষ্টা করা হয় এক্ষেত্রে। এবং এটা ভীষণ মানে ইন্টেলেকচুয়াল রুম, এবং এইখানকার মানুষেরা অনেক দূর চিন্তা করে, খুব অল্প কথায় নিজের বক্তব্যকে সবসময় পেশ করবার চেষ্টা করে, তো সেটা ইজ এ ভেরি গুড অ্যাপ্রোচ
ফের আচ্ছা, এখানে টেকনোলজি বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট যারা এই সমস্ত ফিল্ডে আছেন, বিভিন্ন অ্যাভিয়েশন ফিল্ডে আছেন বা বিভিন্ন ধরনের কোর অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি ফিল্ডে আছেন, ডিফেন্স ইন্ডাস্ট্রিজ ফিল্ডে আছেন, তারা কিন্তু খুব বেটার কাজ এই সময় করতে পারবেন। যারা বিভিন্ন পরিব্রাজক আছেন, সন্ন্যাসী আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রিমলি বেটার পজিশন এটা। তো তারা তাদের বক্তব্যকে খুব সুচিন্তিতভাবে সমাজের কাছে রাখতে পারবেন এবং সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য এবং লং টার্মে প্রণিধানযোগ্য হবে। রবি এবং শনি এক্ষেত্রে বেশ কিছুটা দূরেই অবস্থান করবে এখনো আরো কয়েকটা দিন। তো যার ফলে যত রবি বুধের পেছনে পেছনে এগোতে থাকবে শনির দিকে, মানে কুম্ভ রাশির দিকে 12 তারিখের পর, মানে বুধ ছেড়ে যাওয়ার পরে রবিও প্রবেশ করে যাবে মকর রাশিতে। তারপর থেকে কিন্তু বুধের কার্যপ্রণালীতে কিছু অ্যাবনর্মালিটি আসবে এবং মঙ্গলও মিথুন রাশিতে ঢুকে যাবে 21 তারিখ। তো 21 তারিখের পর থেকে দেখা যাবে যে মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি মকরের ওপর থেকে যাচ্ছে। মকরের ওপরে যখনই কোনো মঙ্গলের দৃষ্টি বা মঙ্গলের কোনো অবস্থান থাকবে, তখন বুঝবেন কিছু টাফ ডিসিশন অলওয়েজ টু বি টেকেন বাই দ্য অথরিটি। যার যেখানে যে অথরিটেটিভ ভ্যালু আছে সে কিন্তু সেটা নেবে এবং যারা সেগুলো এক্সিকিউশন করবে তাদের উপরে কাজের ভীষণ প্রেশার থাকবে এবং প্রেশারটা না থাকাটাও যেন একটা খারাপ, প্রেশার থেকেই তারা কাজ করে অভ্যস্ত থাকবে। লগ্ন ভিত্তিক আপনাদের বলে দিচ্ছি এবার, সেটা হচ্ছে মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য 3rd এবং 6th হাউসের লর্ড 10th হাউসে থাকবে। প্রথম তো হেলথের দিকে নজর রাখবেন, স্পেশালি যাদের ক্ষেত্রে হাইপার টেনশন বা রাতের দিকে প্রেশার ফ্লাকচুয়েশন, পালস ফ্লাকচুয়েশন, কোনো কারণে হরমোনাল গ্ল্যান্ডে কোনো বিশেষত আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকে যার জন্য ফ্লাকচুয়েশনটা বেড়ে যায়, দিস কাইন্ড অফ থিংস কিন্তু এই সময় বাড়বে। তার সাথে একটু শরীরে বা ধরুন যে মানসিক যে স্থিরতা আছে, যার মাধ্যমে মন এবং সোলের মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকে, সেই অ্যালাইনমেন্টটা কিন্তু ভীষণ পরিমাণে ডিস্টার্বড হবে। তার ফলে মাঝে মাঝে মেন্টাল ডিপ্রেশন, মাঝে মাঝে ক্ষিপ্রতা, মাঝে মাঝে অতিরিক্ত কাজ করার ইচ্ছে, মাঝে মাঝে ভীষণ পরিমাণে আলস্য, এই ধরনের সম্পূর্ণ বিপরীতধর্মী কিছু ক্যারেক্টার কিন্তু আপনাকে এই সময় প্রভাবিত করবে। যতদূর চেষ্টা করবেন আপনি যেখানেই কাজ করেন সেখানে আপনার বিষয়ের প্রতি ফোকাস থাকা। হ্যাঁ, এই সময় নতুন কিছু শিখে সেটাকে অ্যাপ্লিকেশন করার থেকে যেটা পুরনো আছে সেটাকে যদি মডিফাই করে সেটাকে কাজে লাগাতে পারেন, আপনার জন্য বেটার হবে। চাকরি বা ব্যবসা যাই করছেন, কোনো শিফটিং এ সময় চেষ্টা করবেন না, অর্থাৎ নতুন কিছু কমেন্সমেন্টের চেষ্টা এ সময় না করাই ভালো। আর যদি করেন কাউকে ছক দেখিয়ে নেবেন। স্পিরিচুয়াল আপলিফমেন্ট খুব বেটার আছে এবং আমি প্রথমে যে কথাগুলো বললাম সেইগুলো কিন্তু স্পিরিচুয়াল আপলিফমেন্টের দ্বারাই আপনি অনেকটাকে ট্যাকেল করতে পারবেন। বাকি তো ডাক্তারবাবু ওষুধ আছে, সেগুলোর দ্বারা একটা হবে। ঘুমানোর চেষ্টা করবেন প্রপারলি, হ্যাঁ, ঘুম কম হলে কিন্তু সমস্যা আরও বাড়বে। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, একটা হিউজ কাজের প্রেশার কিন্তু আপনার উপরে এই সময় উইল বি এন্ডোড আপন। এবং শুধু তাই নয়, আপনি যেখানে কাজ করছেন বা আপনি যদি কর্ম অন্বেষণও করেন এ সময়, সেক্ষেত্রেও আপনি খুব প্রেশারে থাকবেন। মানে এরকম হতে পারে যে ইন্টারভিউ দিয়ে এসেছেন, সেটা রেজাল্ট ঠিকঠাক বেরোচ্ছে না, সেই জন্য একটা মানসিক চাপ, বা চাকরি জয়েন করতে যাচ্ছেন, নতুন প্ল্যাটফর্ম, নতুন ডোমেইন, সেখানে কিভাবে কাজ করবেন এই সংক্রান্ত বিষয়, অর্থাৎ কর্ম সংক্রান্ত জায়গায় আপনি খুব প্রেশারে থাকবেন। আমার শুধু একটা জিনিসই বলার, যেহেতু রাহু এখন নবাংশে সিংহের ঘরে প্রবেশ করে গেছে, সুতরাং প্রত্যেককেই বলবো, প্রত্যেককে মানে বৃষের ক্ষেত্রে বলবো যে কোনো রকম ইনসাবঅর্ডিনেশন এ সময় করবেন না।
অর্থাৎ আপনার যে কর্তৃপক্ষ আছে তার সাথে কোনো রকম মানে বাকবিতণ্ডা, কোনো তাদের বেশি বোঝানো আপনি ঠিক তারা ভুল এসব করতে যাবেন না। ব্যাপারটা স্মুথলি মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ব্লেসিং ইন ডিসগাইজ হবে ভবিষ্যতে। না হলে কিন্তু শেষ পর্যন্ত আপনাকে মানে বশ্যতা স্বীকার করতে হবে চাপের কাছে, এবং আপনার মোটামুটি এপ্রিল এন্ড পর্যন্ত সময়কে কিন্তু ভীষণ পরিমাণে টার্ময়েল বা ডিস্টার্বিং করে দেবে। যারা শেয়ার বাজারে মানিটারি কোনো লেনদেন করতে চান তারা কিন্তু বেশ সাবধানে করবেন। মায়ের স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু ভীষণভাবে নজর দেবেন। বিশেষত বুধ যখন চন্দ্রের নক্ষত্রের যে স্প্যানটা আমি বলেছি 7 তারিখ পর্যন্ত, 30শে জানুয়ারি থেকে 7, সেই সময় অবশ্যই বা শাশুড়ি মা এরম যদি থাকেন সেক্ষেত্রেও নজর দেবেন। ব্যক্তিগত সম্পর্ক বা সেগুলোকে স্ট্রেনদেন করবেন। স্পাউসের সাথে চেষ্টা করবেন কোনো রকম বিতর্ক বিবাদে না জড়ার। যাদের ব্লাড সুগার বা ব্লাড প্রেশার দুটোরই সমস্যা আছে তারা কিন্তু বিশেষ সাবধানতা নেবেন, প্রয়োজন হলে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, বুধের এই গোচর মোটের উপরে আপনাকে দুটো ভালো ফল দেবে, একটা নেগেটিভ ফল দেবে। ভালো ফল যেটা বলবো সেটা হচ্ছে অনেক নতুন জিনিস আপনার জীবনে কিন্তু এন্ট্রি হতে থাকবে, কিন্তু সেই এন্ট্রিগুলোকে আপনি যদি ধরুন 10টা প্যারামিটার আপনার কাছে আসলো, আপনি চেষ্টা করবেন তার মধ্যে বেছে নিয়ে অন্তত 4টেকে স্টাক করার। সেটা যদি করতে পারেন, এই 4টের মধ্যে থেকে দেখবেন দুটো আপনার অ্যাজ পার দ্য স্ট্রেংথ অফ ইউর দশা অ্যান্ড হরোস্কোপ উঠে আসবে আপনার কাছে। কিন্তু সব কটাকে টার্গেট করবেন না, তাহলে কিন্তু ফাম্বল হয়ে যাবে পুরো ব্যাপারটার মধ্যে। তো এক্ষেত্রে আপনারই যে চুজ করার যে ক্যাপাসিটি সেটার মধ্যে যেন ডাইলেমা না আসে, তাহলে কিন্তু পুরো বিষয়টি নিপ ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আপনি অগ্রাধিকার দেবেন আপনার এক্সপিরিয়েন্সকে, আপনার নলেজকে। আপনি যদি নভিজ হন তাহলে কারোর সাথে কথা বলে নেবেন। আচ্ছা, আপনার যে পার্টনার আছে, স্পাউস আছে, সেটা যদি বিবাহ হয়নি সেরকম সম্পর্কেও যদি আছেন, তার থেকে এই সময় কিন্তু বেশ আপনি হেল্প পাবেন। সেটা কোনো অ্যাবস্ট্রাক্ট হেল্পও হতে পারে, কোনো পড়াশোনার মেটেরিয়াল বিষয়বস্তু এরকম কিছু আপনি কিন্তু পাবেন। যতটা চেষ্টা করবেন কোনো কিছুকে ব্রেভ হার্টেডলি ফেস করার, পালিয়ে যাবেন না জিনিসটা থেকে। পালিয়ে গেলে কিন্তু ওটা আপনার পিছন পিছন যাবে। সবসময় চেষ্টা করবেন লং টার্মে ইনভেস্ট করার। আমি জাস্ট কালকেই সারা মাসের ফেব্রুয়ারির লগ্নফল বলে দেব, হয়তো 2-3 দিনের মধ্যে বা 4 দিনের মধ্যে আপলোডও করে দেবে। আপনারা তখন ব্যাপারটা একটু দেখে নেবেন, সেখানে এলাবোরেটলি বলা আছে। খাদ্যের ক্ষেত্রে নজর দেবেন, বেশি রিচ খাবার, রিচ বলতে যে খাবারে ঝালের পরিমাণ বেশি আছে সেই খাবারকে বর্জন করবেন। মকরে কিন্তু ভীষণ সাত্ত্বিক ঘর, আর আপনার অ্যাসেন্ডেন্টের লর্ড, তো সবসময় যত পারবেন সাত্ত্বিক খাবার, ইজি ডাইজেস্টেবল ফুড খাবেন। বেশি নুন বা বেশি মিষ্টি কোনোটাই খাবেন না। মকরের স্বাদ কিন্তু এই দুটোকেই খুব একটা পছন্দ করে না, ন্যাচারাল জিনিসকে পছন্দ করে। ফলমূল আপনি খেতে পারেন প্রচুর, সেটা তার প্রকৃতি অনুসারে স্বাদ হবে। আর একটা জিনিস, বেশি পেঁয়াজ রসুন চেষ্টা করবেন, যাদের টেন্ডেন্সি বেশি খাওয়া আছে তারা অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু ব্লাড প্রেশারের সম্ভাবনা একটু বাড়বে। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে এই গোচর কিন্তু মোটের ওপরে আপনাকে একটু ফাইন্যান্সিয়াল বেনিফিট দেবে, কিন্তু এক্সপেন্ডিচারকে খুব হাই রাখবে, যার ফলে আপনি যত্র আয় তত্র ব্যয় হয়ে যাবে, বা অনেক সময় আনপ্ল্যান্ড কিছু এক্সপেন্ডিচার হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। চেষ্টা করবেন সেটাকে শুরু থেকে কন্ট্রোল করার। ওয়াইফের সাথে, এটা মেলদের বলছি, বা ওয়াইফের ফ্যামিলির সাথে কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল কথার দ্বারা তর্ক বিতর্কে সম্ভাবনা হতে পারে। এই সমস্ত মানে পরিষ্কার ভাষায় আবোল তাবোল জিনিস না করাই ভালো, এগুলো থেকে নিজেকে বিরত রাখুন, যদি একটা বয়স হয় তো অবশ্যই। আপনি যদি আনম্যারিড থাকেন বা পাত্রপাত্রী খোঁজা হচ্ছে এরকম, তাহলে এই সময় কিন্তু বেশ কিছু
কোঅর্ডিনেশন আপনার আসবে, বিশেষত বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পর থেকে। সময়টা বেশি থাকবে না, 7 দিন, তবু ডাইরেক্ট হয়ে জুপিটার ফল দেবে না, সেটাও একটা ব্যাপার। অ্যাকচুয়ালি স্যাটার্ন এখন যে ডিগ্রিতে অবস্থান করবে এন্টায়ার ফেব্রুয়ারি মান্থ, সেটা আপনার ক্ষেত্রে বেশ গ্রহণযোগ্য হবে, এবং লং টার্মে শনি এবং বুধের কম্বিনেশনে আপনি কিন্তু লং টার্মে বেশ কিছু ফাইন্যান্সিয়াল গেইন করতে পারেন। কোথাও ইনভেস্টমেন্ট করে রাখা কোনো ইমুভেবল প্রপার্টিতে, বা ধরুন কোনো শেয়ার বা ডিবেঞ্চার, কোনো সিকিউরিটিজ, এরকম কিছু লেজিটিমেট থিংস আপনি কিন্তু কিনে রাখতে পারেন, সেখান থেকেও বেনিফিট দেবে। আর একটা জিনিস চেষ্টা করবেন, আপনার যদি কোনো অ্যাসেস ডিউজ এরকম কিছু টাকা পয়সা বাকি থাকে ট্যাক্সেশন ডিপার্টমেন্টে, তাহলে সেগুলোকে ঠিকঠাক সময় মিটিয়ে দেবেন, নাহলে সেখান থেকে একটা সমস্যা আসার কিন্তু যোগ রয়েছে। বোথ দ্য লাংস এবং হার্টের আপার পোর্শনকে নজর দেবেন, ইনক্লুডিং প্রস্টেট। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার 2nd এবং 11th হাউসের লর্ড, সে আপনার 6th হাউসে বসে আছে। তো এটাকে কিন্তু আপনি হয়তো নর্মালি ভাবছেন যে 6th হাউস মানে রোগ ঋণ শত্রুর ঘর, কিন্তু এখানে বুধ কিন্তু সেখান থেকে আপনাকে অনেকটা এক্সেম্পট করবে, কারণ রাহু থেকে বুধ এখন অনেকটা দূরে আছে, নিয়ার অ্যাবাউট ঢুকে তো 60 ডিগ্রির বেশি দূরে থাকবে, তারপরেও শেষ পর্যন্ত দূরত্বটা প্রায় 35 ডিগ্রি থাকবে। তো বুধ আপনাকে এখান থেকে অনেকটা এক্সেম্পট করবে জায়গাটা, এবং আপনাকে সিংহের ক্ষেত্রে বা কর্কটের ক্ষেত্রে যে জায়গাটা, বিশেষত সিংহের ক্ষেত্রে রোম্যান্টিক জায়গার অভাব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়, কিন্তু সেটা কিন্তু আপনাকে বেশ কিছুটা বেটার ফল দেওয়ার চেষ্টা করবে। পরিশ্রম আপনাকে প্রচুর করতে হবে, এন্টায়ার ফেব্রুয়ারি মাস প্রচুর পরিশ্রম আসবে, এবং সেই কাজ কিন্তু আপনাকে এক্সিকিউট করতে হবে। আমি যেটা মান্থলি রাশিফল আছে সেখানে আমি যখন বলবো আপনারা শুনে নেবেন সেটা। আচ্ছা, আপনি আপনার যে ভিউ পয়েন্ট আছে, বা ধরুন আপনার যে কোলাবোরেশন যে আছে, কোলাবোরেটিং এজেন্ট আছে, তার সাথে কিছু মিসম্যাচের জন্য না আপনি লোকের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে, এবং যার দরুন আপনার কিন্তু ডেফামেশন হতে পারে। সে ব্যক্তি আপনাকে এমন একটা কথা বলে দিতে পারে যেটা কিন্তু আপনি ডিজার্ভ করেন না, কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জিনিসগুলো একটু সময় দিয়ে বুদ্ধি করে বোঝার চেষ্টা করবেন আর কি। মঙ্গল এবং বুধ তার যেহেতু কানেকশনের সময় তৈরি হয়েছে, যতটা সম্ভব চেষ্টা করবেন বাইরের কোনো ঝামেলা ঝঞ্ঝাট সেগুলো থেকে যতটা সম্ভব নিজেকে রিফ্রেইন রাখা যায়। ব্যক্তিগতভাবেও পারিবারিকভাবেও পরিবারের সেফটি সিকিউরিটির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। হয়তো গাড়ি করে যাচ্ছেন কোথাও, রাস্তাঘাটে কোনো ব্যক্তির সাথে কোনো ব্যাপারে, বা কোনো পুলিশ পার্সোনালের সাথে কোনো ঝগড়াঝাটি হলো, ব্যাপারটা হচ্ছে এগুলো থেকে সবসময় দূরে থাকবেন। এগুলো অত্যন্ত ইল হ্যাবিট আর কি। আর 2 নম্বর, বিশেষত ফ্যামিলির সাথে যখন থাকবেন, কারণ ওগুলো না ট্রান্সমিট হয়ে যায় পরের জেনারেশনের মধ্যে। আর 2 নম্বর হচ্ছে ব্যক্তিগত স্তরে থাকলেও সেটা মেনটেন করবেন, ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণ মেনে চলবেন সব সময়। আচ্ছা, মঙ্গল এবং বুধের সংযোগ আরেকটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কনস্টিপেশন, পাইলস বা ফিশারে প্রবলেম আছে, কোলনে প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ কষ্টদায়ক হবে। তো সেই রিলেটেড ট্রিটমেন্ট কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে দিয়ে করাবেন আর কি। হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকলেও কিন্তু সেই ব্যাপারে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। কন্যা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি এবং 10th হাউসের লর্ড 5th হাউসে আছে, ন্যাচারালি সেটাকে বেটারই বলা যায়, এবং এক্ষেত্রে সন্তানের সাথে সম্পর্ক বা যারা হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দেবে। শুধু হায়ার স্টাডিজের জন্য নয়, যারা মনে করুন কোনো কারণে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন, কারণ এই বুধের থেকে 5th হাউসে বৃহস্পতি রয়েছে, বৃহস্পতি স্ট্যাটিক থাকবে পুরো ফেজটাতে। তো তার ফলে এই সময় কিন্তু বড় কোনো ইমিগ্রেশন রিলেটেড যদি কোনো সমস্যা থাকে কাগজপত্রের,
সেই সংক্রান্ত যদি কোনো কোয়ারিজ থাকে সেগুলো কিন্তু আপনার এ সময় শর্ট আউট হয়ে যাবে এবং আপনি দেখবেন ইউ উইল বি এবল টু মেক দ্য পে। তো যাই হোক, সেটা বেটার আছে। এই সময় কিন্তু জীবনে কোনো নতুন সঙ্গিনী আসা বা ধরুন যদি থাকে সেই সম্পর্ক আরো দৃঢ়ীকরণ হওয়া, সেই জায়গার কিন্তু যোগ আছে। ফাইন্যান্সিয়ালিও সামান্য আপলিফমেন্ট দেবে, কিন্তু অযাচিত তর্ক বিতর্ক থেকে নিজেকে দূরে রাখবেন। আর রাতের বেলা when the sun is setting down, 7টা সাড়ে 7টার পর থেকে বিতর্কিত কথা যত পারবেন কম বলবেন, নাহলে কিন্তু সেখান থেকে সমস্যার সৃষ্টি হবে। যাদের ক্ষেত্রে ব্লাড প্রেশারের, ব্লাড সুগারের, কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, বা ধরুন ফিমেল হলে এগুলো তো রয়েছে, তার সাথে লোয়ার অ্যাবডোমেনের সমস্যা রয়েছে, বিভিন্ন রিপ্রোডাক্টিভ অর্গানের সমস্যা রয়েছে, বা কোমরের হাড়ের সমস্যা রয়েছে, হাঁটুতে প্রবলেম আছে, তারা কিন্তু খুব সাবধান। বা ধরুন মিডিল ব্যাক থেকে লোয়ার ব্যাক পর্যন্ত কোথাও অর্থোপেডিক সমস্যা রয়েছে, সাইনাসের সমস্যা রয়েছে, চোখে পাওয়ার বাড়ছে, তারা কিন্তু একটু সাবধান। কারণ এক্সপেন্ডিচার আপনার মানে শরীরের জন্য কিছু হওয়ার কিন্তু এক্ষেত্রে প্রিসাইজ যোগ দেখাচ্ছে, বা কোনো ভোগ্যপণ্যের জন্য এক্সপেন্ডিচার শো করছে। তো সেটা থেকে একটু সাবধান থাকবেন। স্পাউসের সাথে সম্পর্ক দেখবেন খুব বেটার থাকবে এবং খুব বেটার আন্ডারস্ট্যান্ডেবিলিটি থাকবে, এবং সেটা মেনটেন করবেন। 11ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সেটা অবশ্যই মেনটেন করবেন, তারপরে সিচুয়েশন আর পক্ষে থাকবে। সন্তানের উচ্চশিক্ষার কিন্তু খুব ভালো যোগ রয়েছে, নিজের ক্ষেত্রেও সেটা রয়েছে। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 9th এবং 12th হাউসের লর্ড, সে আপনার 4th হাউসে থাকবে। তো আমি আপনাকে একটা কথা শুধু বলে দেব যে মা বা মাতৃস্থানীয় বা বাড়ি যদি পৈতৃক হয়, মানে 3 পুরুষ বসবাস করছেন এরকম, মনে করুন আপনি মিডল স্টেটে রয়েছেন, বাবা করেছেন, বাবা মা থেকেছেন সে বাড়িতে, আপনি থাকছেন, আপনি বা আপনার ভাই বোনেরা থাকছেন, এবং আপনার পরের জেনারেশনও থাকছে, এরকম 3 জেনারেশন। তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির প্রতি নজর দেবেন। অর্থাৎ বাড়ির যদি কোনো অংশে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, কোনো অংশ যদি ভঙ্গুর হয়ে পড়ে, সেগুলোকে প্রপারলি মেরামতির চেষ্টা করবেন। এবং বাড়ির সেরকম হলে তার ভৌম অবস্থা বা মাঙ্গলিক অবস্থাও কিন্তু অবশ্যই দেখে নেবেন। এটা আপনার ক্ষেত্রে একটু সমস্যা দেবে, কারণ বাড়ি বা বাড়ি রিলেটেড মানে যেটা আমাদের পিস এবং ট্র্যাঙ্কুইলিটি বলে, সেই রিলেটেড জায়গা থেকে কিন্তু অশান্তির সূত্রপাত দেখাচ্ছে, এবং হেভি এক্সপেন্ডিচার কিন্তু আপনার ক্ষেত্রে শো করছে, সেটা থেকে সাবধান থাকবেন। আচ্ছা, আপনার যে ধরুন ডিজায়ার আছে, আপনার যে ভিউ পয়েন্ট আছে অনেকটা ওপরের দিকে যাওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেটার জন্য কিন্তু যে পর্যাপ্ত পরিকাঠামো, অর্থ বা অর্থনৈতিক উন্নতি দরকার, সেই জায়গাটায় একটু এই সময় টান থাকতে পারে। তার ফলে একটা দ্বান্দ্বিক প্রবণতার মধ্যে ভুগবেন। এটার জন্য কিন্তু মঙ্গল সোললি রেসপন্সিবল থাকবে, কারণ বৃহস্পতি ডাইরেক্ট হয়ে যাবে। তো মঙ্গল আপনাকে সেই জায়গাটা পেতে দেবে না, আটকে রেখে দেবে। বা 100 টাকা যদি আপনার দরকার হয়, আপনাকে 35 থেকে 55 টাকা পর্যন্ত প্রোভাইড করবে। তো বাদ বাকিটার জন্য আপনি বেশ রুষ্ট হবেন, হতোদ্যম হবেন, ডিসঅ্যাপয়েন্টেড হবেন। তো যাই হোক, সেটাকে খুব বুদ্ধি দিয়ে ম্যানেজ করবার চেষ্টা করবেন। এই সময় কোনো পৈতৃক প্রপার্টি যদি সেরকম কোনো কজ না থাকে, তাহলে সেল করবার চেষ্টা করবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো হবে না। এবং আপনার পরের জেনারেশনের ক্ষেত্রেও যদি প্রথম সন্তানের বয়স, মোটামুটি প্রথম সন্তানের যদি কোনো অগ্নিকারক ঘরে কোনো শনি বা বৃহস্পতি অবস্থান করে না করে, তাহলে অসুবিধা নেই, করলে কিন্তু সমস্যা অবশ্যই তৈরি করবে। নিজেদের শরীরের দিকে, প্রস্টেটের দিকেও নজর রাখবেন। বাঁ পায়ের হাঁটু অংশ এবং হাঁটুর নিচের অংশ, টিবিয়া ফিবিউলা অংশ, এবং আপনার
আমাদের অ্যাঙ্কেল অংশেরও নজর রাখবেন। যাদের বোন ম্যারো রিলেটেড কোনো প্রবলেম আছে তারা কিন্তু সেই ব্যাপারে বেশ দৃষ্টি নিক্ষেপ করবেন আর কি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 8th এবং 11th হাউসের লর্ড বুধ, সে কিন্তু আপনার আপনার থার্ড হাউসে এসে বসে আছে। তো আপনাকে আমি একটা কথা বলবো, নিজের ব্যবহার এবং নিজের কথাবার্তাকে সংযত রাখুন, কথার দাম রাখার চেষ্টা করুন। এটা আমি সিংহের ক্ষেত্রেও বলবো, এটা আমি মেষের ক্ষেত্রেও বলবো। কথার দাম, কাউকে যদি কোনো কথা বলে থাকেন তাহলে সেটা এক্সিকিউট করবার চেষ্টা করুন। অবিশ্বাসের বাতাবরণে ভুগবেন না, তাহলে কিন্তু জিনিসটা লং টার্মে আপনাকে খারাপ ফলই প্রদান করবে। বিশেষত সাপির দোষ যদি থাকে কারোর ছকে, সেটা যদি মীন রাশিতে থাকে বা সিংহের ঘরে থাকে বা কর্কটের ঘরে থাকে, তাহলে কিন্তু বিশেষ নজরদানকারী জায়গা তৈরি হচ্ছে, একটু খেয়াল রাখবেন। নিজের ভাষা প্রয়োগের ক্ষেত্রেও কিন্তু বেশ সংযত থাকার চেষ্টা করবেন, নাহলে কিন্তু কুভাষা মুখ থেকে বেরিয়ে গিয়ে পরিস্থিতিকে আপনার বিপক্ষে নিয়ে যাবে। যদিও সময় কিন্তু আপনাকে বেশ কিছুটা সাথ দেবে, সেটা আমি মান্থলি রাশিফলে বলে দেব, আপনারা কিছুটা এলাবোরেটলি শুনতে পারবেন সেখানে। নিজেদের যে ইমোশন, প্যাশন, অবসেশন আছে সেগুলোকে না যতটা সম্ভব নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করবেন এবং সন্তান সন্ততিদের ডেভেলপমেন্টের জন্য না খুব চেনা পরিচিত বন্ধু বান্ধব, ব্যক্তিবর্গ, এমনকি নেইবারের থেকেও আপনি কিন্তু বেশ কিছু হেল্প পাবেন। সিবলিংসের থেকেও বেশ কিছু হেল্প পাবেন, তবে সিবলিং যদি ম্যারিড হয় তাহলে বেশি হেল্প পাবেন, আনম্যারিড হলে কম পাবেন সেক্ষেত্রে। আর পরিবারের মধ্যে বেশ কিছু মতবিরোধ কিন্তু আপনাকে ফেস করতে হবে এ সময়, খুব কোর লেভেলে মতবিরোধ। মনে করুন আপনি সন্তান, তো পিতামাতার মধ্যে কোনো একটা বিষয়ে হয়তো মতবিরোধ রয়েছে, তো আপনি সেখানে একটা পার্টি হয়ে যেতে পারেন আর কি, হয়ে গিয়ে আপনিও জড়িয়ে গেলেন বকল মাতার মধ্যে। তো সেইগুলো একটু খেয়াল রাখবেন, সবসময় জিনিসকে রেজলিউট করার চেষ্টা করবেন, রাদার দেন জীবনের জন্য প্রাইমারি উদ্দেশ্য থাকে আমি যে কোনো সমস্যাকে রেজলিউট করব, রাদার দেন সেটাকে টানবো। যাদের হ্যাবিট থাকে, যাদের শনি কেন্দ্রিক ছক হয় এবং শনি যাদের ম্যাল এফেক্ট থাকে, তারা যে কোনো জিনিসকে টানবার চিন্তা করে, সবসময় টেনে টেনে নিয়ে যাবে তারা জিনিসটাকে। তারা নিজেরা না সুখী থাকে না কাউকে থাকতে দেয়, এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু জীবনে রেজলিউশনের জায়গায় যাবেন, আপনার ক্ষেত্রে সেই সুযোগ খুব বেটার আছে এই সময়। কর্মক্ষেত্রে বেশ কিছু যোগাযোগ আসবে, যেটা আপনার বাউন্ডারির বাইরে থেকেও কিন্তু আসতে পারে, এবং সেটা আপনার গুণ এবং যেটাকে স্কিল বলা হয়, দক্ষতা, তার জন্যই কিন্তু মূলত আসবে। তো চেষ্টা করবেন সেটাকে অ্যাডপ্ট করার এবং সেটাকে নিয়ে চলার। মায়ের স্বাস্থ্যের বিষয়ে একটু সংযত থাকবেন। আর পিতার সাথে বা যারা মানি রিলেটেড কোনো ব্যবসা বাণিজ্য করেন, মনে করুন শেয়ার, ডিভেঞ্চার, মানে অন্যের পয়সা কড়ির কাস্টাডি যাদের কাছে থাকে ব্যাংক এরকম জায়গায়, তারা কিন্তু খুব সাবধানে নিজের কাজের যে এক্সিকিউশন সেটা কিন্তু করবার চেষ্টা করবেন। মোটের উপরে এই গোচর আপনাকে বেটার ফল দেবে। সন্তানের জন্য প্রচুর অনর্থক ব্যয় করবেন, যে ব্যয় কিন্তু পরে গিয়ে দেখবেন 6 মাস পরে সেটা দরকার পড়ছে না। তো সেরকম হলে কোনো অভিজ্ঞ ব্যক্তি বা সংশ্লিষ্ট সেই বিভাগের কোনো যোগ্য লোকের সাথে কথা বলে, কোনো শিক্ষকের সাথে কথা বলে তারপরে সিদ্ধান্ত নেবেন। লিভার থেকে খুব সাবধান থাকবেন। ধনু লগ্নের ক্ষেত্রে বলে দিই, 7th এবং 10th হাউসের লর্ড, সে আপনার 2nd হাউসে রয়েছে। তো দুটো জিনিস এখানে হবে, সেটা হচ্ছে কর্ম বা কর্মক্ষেত্রে ব্যবসা যদি হয়, তো পার্টনারশিপে ব্যবসা বা পার্টনারের ইনক্লুশন, সেগুলো হওয়ার কিন্তু এক্ষেত্রে খুব ভালো যোগ রয়েছে, এবং সর্বত সেখান থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিট আপনাকে বেশ ভালোই দেবে। বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার পরে তো আরো ভালো জায়গা আপনাকে প্রদান করবে। দেখুন 10th হাউস বুধের ঘর, তো বুধের ঘর সবসময় অ্যাডভাইজারি, বিভিন্ন ধরুন
মন্ত্রণা দেওয়া, বিভিন্ন রকম আইনগত পরামর্শ দেওয়া, বিভিন্ন সলিসিটরের কাজ করা, এগুলো হচ্ছে বুধের কাজ অ্যাকচুয়ালি, যেটা নলেজ মানুষকে কোনো সমস্যা থেকে বার করতে পারে সেই সংক্রান্ত কাজ। বা আমি অনেক সময় দেখেছি যে কোনো অতি উচ্চ শিক্ষার সাথে যুক্ত ব্যক্তিবর্গ যাদের আন্ডারে ধরুন ছাত্রছাত্রীরা তারা ডক্টরেট কমপ্লিট করছে, তারা ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করছেন, এরকম স্তরের আর কি মানুষজন আছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গ। তো সেই জায়গাটা কিন্তু আপনাকে খুব ভালো স্ট্রেনদেন করবে এই সময়। এই সময় কিন্তু প্রচুর পরিমাণে স্পিরিচুয়াল জার্নি কিন্তু শো করছে, সেটা পরিবারের সাথে। কিন্তু যতই আপনি যাই করুন, পরিবারের মধ্যে কিন্তু শান্তি এবং সংস্থিতি কিন্তু প্রপারলি বজায় থাকবে না, সেটা আপনাকে কৌশলে বজায় রাখতে হবে। স্পাউসের সাথে সম্পর্ক কিন্তু মোটের উপরে বেটার থাকবে, কিন্তু দেখতে পারবেন যে স্পাউস, বিশেষত আপনি যদি পুরুষ হন, তাহলে আপনার যে স্ত্রী আছেন সে কিন্তু অত্যন্ত শরীরের প্রতি খুব বেশি কনসাস থাকবে। যোগা, ব্যায়াম, প্রাণায়াম, সাঁতার, এরকম কিছু কাজকর্মের সাথে সে যুক্ত হবে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ডায়েটিং, এগুলো দেখবেন, খুব দেখতে পাবেন আপনি বুধ প্রবেশের প্রায় কাছাকাছি সময় থেকে এগুলো টু বি সিন। তো সেটা অবশ্যই বেটার, তবে কোনো সেরকম যোগ্য চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে যেন সেগুলো করে। দুমদাম কোনো খাবার ছেড়ে দেওয়া বা নতুন করে ধরা অনেক রকম রিয়াকশন হতে পারে, সেগুলো একটু দেখে নেবেন। বাড়িতে কোনো পোষ্য থাকলে, কোনো কুকুর, বেড়াল বা এই জাতীয় কিছু, কোনো পাখি থাকলে তার পেছনে কিন্তু এক্সপেন্ডিচার বাড়তে পারে। ইভেন আপনার যদি মাতৃপক্ষের কোনো ব্যক্তিবর্গ থাকে, মানে মামা, মাসি বা দিদা, দাদু, এরকম কেউ যদি থাকেন আপনার সাথে, তাহলে তার জন্য কিন্তু মানে শরীর এবং অর্থনৈতিক দুটো জায়গাতেই কিন্তু প্রেশার আসতে পারে। সাবধান থাকবেন নিজের শরীরের ক্ষেত্রে। আপার মিডিল অ্যাবডোমেনের দিকে নজর দেবেন, ডাইজেস্টিভ পার্টে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে 6th এবং 9th হাউসের লর্ড, সে আপনার অ্যাসেন্ডেন্টে রয়েছে। অ্যাসেন্ডেন্টে থাকলে যেটা হয় সেটা হচ্ছে ন্যাচারালি যে সমস্ত কাজ, যে সমস্ত এনিমি সেন্ট্রিক কাজ আছে, সেই কাজগুলো কিন্তু ভীষণ পরিমাণে এক্ষেত্রে ডাইলিউটেড হওয়ার মতন অবস্থায় হয়। অর্থাৎ কোনো মানুষ আপনার প্রতি শত্রুতা জ্ঞাপন করছে, আপনি জানেন সেটাকে না দেখবেন খুব অপ্রত্যাশিতভাবে সেটা ডাইভারশন হয়ে বেরিয়ে যাচ্ছে, এবং তার সাথে নিজের যশ, খ্যাতি, প্রতিপত্তি, ব্যক্তিগত যে ধরুন আপনার যে গ্লোরি আছে, সেটাকে ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু খুব সহজেই সংগঠিত হয়। এবং বহু মানুষ সেক্ষেত্রে আপনাকে হিংসা করতে পারে, কোনো এনমিটি আসতে পারে। সে যাই করুক না কেন, সেটা কিন্তু খুব একটা বেশি কার্যকরী হতে পারবে না, ন্যাচারাল রেজিস্ট্যান্স আপনি পেয়ে যাবেন। বেশ কিছু মানসিক এবং কিছু ক্ষেত্রে শারীরিক চাপের মধ্যে কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো সেই ব্যাপারটা একটু মাথায় রেখে সেরকম প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করবেন। এবং কর্মক্ষেত্রেও একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস থাকবে, তো সেটাকে মিলিয়ে মিশিয়ে চলবেন। বোন রিলেটেড যে কোনো সমস্যা, লিগামেন্ট বা এই সমস্ত সমস্যা থেকে সাবধান থাকবেন, এবং একদম লিভার এবং প্যানক্রিয়াস দুটো অর্গানের দিকেই নজর দেবেন। স্ত্রীর কিন্তু এ সময় খুব ভালো ডেভেলপমেন্ট দেখতে পাবেন, বা স্ত্রীর ক্ষেত্রে অনেক বেশি অগ্রসর বা হওয়া তার জীবনে ব্যক্তিগত, আপনি যদি পুরুষ হন তাহলে সেটা কিন্তু উইল বি সিন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন 5th এবং 8th হাউসের লর্ড বুধ, সে আপনার দ্বাদশে রয়েছে। এটা একটা বিপরীত রাজ্য, কিন্তু সমস্যাটা হচ্ছে যে যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু মানে হ্যাভ টু ওয়ার্ক হার্ড। বিশেষত যারা ইন্টারমিডিয়েটারি স্তরে রয়েছেন, মনে করুন হাই সেকেন্ডারি থেকে মোটামুটি পোস্ট গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার পর্যন্ত রয়েছেন, এই সমস্ত স্টুডেন্টদের কিন্তু অনেক বেশি
পরিশ্রম করতে হবে। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ, মানে এবং অনেক সময় আপনাদের কিন্তু কিছুটা মেমোরি লস হবে, বা মনে হবে যে, কারণ সেকেন্ড হাউসে রাহু আছে, শনি আছে একদম প্রায় ধরুন মোর দ্যান 20 ডিগ্রি। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম হবে যে এক জিনিস পড়েছেন, ভালোভাবে মনে আছে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ফাম্বল হতে পারে। সে ব্যাপারে কিন্তু যত্ন নেবেন। সামান্য ভুল বোঝাবুঝির জন্য কিন্তু পরিবারের মধ্যে একটা বেশ 15 দিন 20 দিনের একটা চাপা অশান্তির বাতাবরণ কিন্তু তৈরি হতে পারে। যে কোনো একজন, ওয়ান অফ দ্য পার্সনস, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সে থেমে যাবেন, তাহলে দেখবেন অন্যজনও ব্যাপারটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবে না। যতটা চেষ্টা করবেন পেরেন্টসের প্রতি, এটা সিংহের ক্ষেত্রে বলা উচিত ছিল, পেরেন্টসের প্রতি খুব নমনীয় থাকবেন। আপনার যদি এরকম হয়, বিপরীত কথা বলছি, যে পেরেন্টসের প্রতি কোনো কারণে খুব ক্ষোভ আছে, বা আপনার যাই হোক যে কোনো রকম ক্ষোভ, আপনি খুব যদি আক্রমণাত্মক হন তাহলে নিউট্রাল হয়ে যাবেন। কোনো রকম কোনো খারাপ মন্তব্য বা কিছু করবেন না, নাহলে কিন্তু সেটা নর্মালি করা উচিতই নয় কখনোই। আর যদিও বা করে ফেলেন, ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। করবেন না, চেষ্টা করবেন সংযত থাকার। ইভেন যেখানে চাকরি করছেন সেখানে যিনি বস আছেন, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, তাদের সাথেও কিন্তু সবসময়, এই সময় তো অবশ্যই তার সম্মান বা তার ডিগনিটি তাকে শো করবেন, শো করে সেভাবে অফিসিয়াল ওয়ার্ক করবার চেষ্টা করবেন। যত পারবেন নুন এবং চিনি কম খাবেন, যদি ডাক্তারবাবুর কোনো আলাদা রকম প্রেসক্রিপশন না থাকে। তো দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে ইফেক্ট করতে পারে, এটা জেনারেল বলছি। কিন্তু যাদের ক্ষেত্রে কোনো শারীরিক ত্রুটি আছে তারা সেটা ডাক্তারবাবুকে জেনে নিয়ে সেই অনুসারে কাজ করবেন। আর কোনো ইমুভেবল প্রপার্টি পারচেজের কিন্তু এ সময় যোগ রয়েছে। প্যানক্রিয়াস, ডান দিকের কিডনি এবং প্রস্টেট, তিনটে ব্যাপারে নজর দেবেন। মীন লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন বুধ আপনার ক্ষেত্রে 4th এবং 7th হাউসের লর্ড, সে আপনার 11th হাউসে রয়েছে। তো জেনারেলি বলতে পারেন যে সময়টা বেটার আছে। বিশেষত দেখবেন যে বেশ কিছু কাজের যোগ বা বেশ কিছু গৃহ সংক্রান্ত এরকম কোনো ব্যাপার, মনে করুন আপনি কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন, বা ধরুন কোনো জমি কিনতে চাইছেন, কমার্শিয়াল কিছু, বা ধরুন কোনো ব্যবসা করছেন, আপনি পার্টনার সংখ্যা বৃদ্ধি করতে চাইছেন, তো সেক্ষেত্রে দেখবেন অনেক বন্ধু বান্ধবের সহায়তায় বা কোনো খুব কোর বা পুরনো বন্ধুই সেখানে এসে কিন্তু যোগ দিতে পারে। সেই সংক্রান্ত জায়গা কিন্তু খুব ভালোভাবেই দৃষ্ট হচ্ছে এখান থেকে, সেটা খুব বেটার দিক আর কি। এবং ফাইন্যান্সিয়ালি আপনাকে কিন্তু বেশ কিছুটা বেনিফিট এবং বেশ কিছুটা শান্তি দেবে, তবে হাই এক্সপেন্ডিচার করে দেবে। হ্যাঁ, বিশেষত এমন কিছু জায়গায় আপনার এক্সপেন্ডিচার হবে যেগুলো এর আগে হতো না। মনে করুন যে আপনি এমন কিছু ইলেকট্রনিক্স গুডস কিনছেন, বা ধরুন যাতায়াতের জন্য আপনি এমন কিছু হেভি ফেয়ার মানে ব্যয় করছেন যেটা আপনি এর আগে করতেন না, এবং সেটা কিন্তু অনাবশ্যক নয়, পরিস্থিতি তৈরি করে দেবে এরকম, যেটা আপনাকে করতে হবে, যার দরুন আপনার ব্যয়ও বেড়ে যাবে। তো ঠিক আছে, সেটা বেশি দিন নয়, 2-2.5 মাস থাকবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার ব্যক্তিগত যে সমস্ত রিলেশনশিপ আছে সেগুলোকে কিন্তু প্রপারলি মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ত্রুটি হতে পারে। বিশেষত মনে করুন পিতা আছেন, মাতা আছেন, তাদের যারা ফ্যামিলির লোকজন আছেন তাদের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন, নাহলে কিন্তু ব্যাপারটা একটু নেগেটিভ হতে পারে পরবর্তী 3 মাসের জন্য। সম্পর্কের ক্ষেত্রে একটু বিপজ্জনক, বিপজ্জনক বলা উচিত নয়, সম্পর্কের ক্ষেত্রে একটা রিদম নষ্ট হতে পারে। চিন্তা ভাবনার মধ্যে না যতটা সম্ভব ক্লিয়ারিটি রাখার চেষ্টা করবেন, হ্যাঁ বা না সেটার মধ্যে নিয়ে একটা দোদুল্যমানতায় ভুগবেন না, সিদ্ধান্ত নিতে শিখুন। হতে পারে সেটা ভুল, কিন্তু ভুল করতে করতেই জিনিসটা ঠিক হবে।
আর যদি অন্যের ঘাড়ের ওপর দিয়ে সিদ্ধান্ত নেন তাহলে আপনি কোনোদিনই নেওয়ার মতন এলিজিবিলিটি তৈরি করতে পারবেন না। মানে আপনি যতটা নর্মালি ব্যয় করে থাকেন তার থেকে আপনার ব্যয়ের জায়গাটা কিন্তু এক্সটেন্ড হবে। তো সার্টেনলি আপনি যেখানে কাজ করছেন, চাকরি করছেন, সেই জায়গায়ও কিন্তু আপনার ডেভেলপমেন্ট বা আপলিফমেন্ট কিন্তু এখানে খুব ইজিলি শো করছে, সেখানে ইম্পর্টেন্সও আপনার পাবে। দেখুন, বুধের থেকে থার্ড হাউসে রাহু আছে, তার ফলে এমন কিছু কথাবার্তা বা বাড়িতে এমন কোনো লোককে এন্ট্রি দেওয়া, বা আপনি কোনো ব্যবসা করছেন সেক্ষেত্রে এমন কোনো মানুষ আসা, যে মানুষ মনে করুন আপনি কিছুটা বুঝতে পারছেন যে মানুষ আপনাকে কিছুটা জেলাস আছে বা একটা এনমিটি আছে আপনার সাথে, তাকে কিন্তু একটা লেভেলের বাইরে থেকেই আপনি রেস্ট্রিক্ট করে দেবেন তার এন্ট্রিটা। হ্যাঁ, নালে কিন্তু একটু নেগেটিভ আসপেক্ট আসতে পারে। চেষ্টা করবেন যতটা সাত্বিক আহার করার এবং নির্দিষ্ট সময়ে প্রচুর জল খাবেন আর ঠান্ডা লাগানো থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন প্রত্যেকে।